চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দ্বিতীয় দিনের কাহিনী। লেখক সৈয়দ শামসুল হক। আমাদের এই ভিডিওতে লেখক পরিচিতি, কাহিনী বিন্যাস বা লিখন রীতি এবং চরিত্র বিশ্লেষণ, এছাড়া আলোচকের কিছু মন্তব্য থাকবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই লেখক পরিচিতি। সৈয়দ শামসুল হকের জন্ম 27 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দ, মৃত্যু 27 সেপ্টেম্বর 2016। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন। তিনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। মাতা হালিমা খাতুন, তিনি ছিলেন গৃহিণী। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগের বাংলা ভাষার একজন প্রখ্যাত সাহিত্যিক। লেখকের শিক্ষাজীবন। সৈয়দ শামসুল হকের শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রামের মাইনর স্কুল থেকে। সেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে পরে তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। 1950 খ্রিস্টাব্দে গণিতে লেটার মার্কস সহ তিনি ম্যাট্রিক পরীক্ষা উত্তীর্ণ হন। পিতার ইচ্ছা ছিল তাকে ডাক্তারি পড়াবেন, কিন্তু পিতার ইচ্ছাকে অগ্রাহ্য করে তিনি 1951 খ্রিস্টাব্দে বোম্বে পালিয়ে যান। সেখানে 1 বছরের বেশি সময় এক সিনেমা প্রোডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন। 1952 খ্রিস্টাব্দে দেশে ফিরে জগন্নাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হন। এরপর 1954 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও লেখাপড়া শেষ না করে লেখালেখিতে মনোযোগ দেন। সৈয়দ শামসুল হকের বাবার মৃত্যুর পর পরিবার অর্থ কষ্টে পড়লে তিনি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। 1959 খ্রিস্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। তারপর তোমার আমার, শীত বিকেল, কাছকাটা হিরে, ক খ গ ঘ ও বড় ভালো লোক ছিল, পুরস্কার ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি লিখেছেন। 1971 সালের নভেম্বর মাসে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন চলে যান এবং সেখানে তিনি বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে চাকরি নেন এবং 1978 সাল পর্যন্ত এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। লেখকের সাহিত্যকর্ম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি লিখেননি। তিনি ছড়া, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, চিত্রনাট্য, গান ইত্যাদি সবই লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থাবলী: কবিতা 22টি, ছোট গল্প 8টি, উপন্যাস 35টি, কাব্যনাট্য 8টি, প্রবন্ধ 2টি, কথাকাব্য 1টি, আত্মজীবনী 1, অনুবাদ 4, শিশু সাহিত্য 3, চিত্রনাট্য 6। দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসের কাঠামো। এই উপন্যাস প্রকাশিত হয় 1974 সালে। অধ্যায় ও পরিচ্ছেদবিহীন টানা গদ্য ভাষায় এই উপন্যাসের কাহিনী নির্মিত। আমাদের আলোচনায় এর বিশদ বর্ণনা রয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র ও স্থান। তাহেরউদ্দিন খন্দকার কেন্দ্রীয় পুরুষ চরিত্র, জলেশ্বরী স্কুলের হেডমাস্টার। হাসনা কেন্দ্রীয় তাহেরউদ্দিন খন্দকারের স্ত্রী এবং কাকতালীয়ভাবে ক্যাপ্টেনেরও স্ত্রীর নাম হাসনা। ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা এবং নৈরাজ্য সৃষ্টিকারী, তার প্রকৃত নাম মজহার। হাফেজ স্থানীয় এমপি, পুরো নাম হাফেজ মুক্তার। হাকিম মহকুমার প্রধান, সরকারি কর্মকর্তা। পরাণ স্কুলের দপ্তরি। স্থান জলেশ্বরী, কুড়িগ্রামের লেখকের কল্পিত জায়গার নাম। প্রকৃতপক্ষে জলেশ্বরী নামে কোনো নাম নেই। উপন্যাসের কাহিনী নির্মিত চরিত্র বিশ্লেষণ। দ্বিতীয় দিনের কাহিনী 1974 সালে প্রকাশিত হয়। অধ্যায় ও অনুচ্ছেদহীন বা প্যারাগ্রাফবিহীন টানা 120 পৃষ্ঠার নাতিদীর্ঘ উপন্যাস দ্বিতীয় দিনের কাহিনী। কেন্দ্রীয় চরিত্র তাহেরউদ্দিন খন্দকার। জলেশ্বরী স্কুলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক। জলেশ্বরীতে যাওয়ার প্রাক্কালে উত্তরবঙ্গের কোনো এক রেল স্টেশনে নামার পর থেকে গল্পটি ধীরলয়ে এগিয়ে যায়। এখানে শাখা প্রশাখা নেই, কয়েকটি চরিত্রের গ্রন্থিত একটি সরল গল্প। উত্তর স্বাধীনতা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ইত্যাদি নানা সংকটে আবর্তিত হচ্ছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের সংকট অস্বাভাবিক ছিল না, কিন্তু সংকটকে সমাধানের জন্য না গিয়ে এক শ্রেণীর মানুষ আগুনে হাওয়া দিতে শুরু করেছিল। স্বভাবতই স্বাধীনতার বিপক্ষে শক্তি যদিও ঘাপটি মেরেছিল, তথাপি তারা তৎকালীন সরকারের পতনের জন্য নিষ্ক্রিয় ছিল না। পক্ষান্তরে 72 সালে জাসদের গণবাহিনী, সর্বহারা পার্টি সহ আরও কিছু আন্ডারগ্রাউন্ড পার্টির ক্ষমতা দখল করার লোভে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সারা দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছিল। রাজনৈতিক দলগুলোর নৈরাজ্য সৃষ্টির সুযোগে চোর ডাকাতরাও সেই সুযোগটি গ্রহণ করে চুরি ডাকাতি, খুন করে সর্বহারা পার্টির নামে চালিয়ে দিত।
এরপর শুরু হয় ৭৪-এর বন্যা এবং বন্যার পরবর্তী দুর্ভিক্ষ। বঙ্গবন্ধু সরকারের ভারত ও রাশিয়ার দিকে ঝোঁক থাকায় অন্যান্য দেশের সাহায্যের পরিবর্তে ছিল কঠিন ষড়যন্ত্র। এই ধরনের ক্রান্তিকালে পটভূমিতে সৈয়দ শামসুল হকের লেখা দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসটি। এই উপন্যাসের পটভূমি উত্তরবঙ্গের লেখকের কল্পিত ভূমি বা কল্পিত জনপদ জলেশ্বরী। দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসটি নির্মাণ প্রচলিত ধারায় নয়। সৈয়দ হক এই উপন্যাসে প্রত্যক্ষ কোনো সংলাপ বা উদ্ধৃতি ব্যবহার না করে পরোক্ষ সংলাপ প্রয়োগে সম্পূর্ণ আখ্যানটি প্রমিত ভাষায় রচনা করেছেন। উপন্যাসের কিছু অংশে চেতনা প্রবাহ রীতি অনুসরণ করা হয়েছে। বলা বাহুল্য যে সৈয়দ হকের ভাষা সরল বা তরল নয়, আবার দুর্ভেদ্য নয়। তার নিজস্ব ভাষা ভঙ্গিমা এবং সরল, জটিল ও যৌগিক বা দীর্ঘ বাক্যে উপন্যাসটি নির্মিত। এটি বক্তব্য প্রধান উপন্যাস বলে সংলাপের অতিরঞ্জন নেই। খুব প্রাসঙ্গিক এবং অল্প সংলাপের ভিত্তিতে উপন্যাসটি নির্মিত হয়েছে। চরিত্রের চেয়ে নৈসর্গিক বর্ণনায় রয়েছে অপূর্ব চমৎকারিত্ব হলেও ক্যাপ্টেন বা মজার উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র। তাহিরউদ্দিন খন্দকার বাক্স পেটারা নিয়ে ঢাকা থেকে জলেশ্বরী স্কুলের হেডমাস্টারের পদে যোগদান করতে গিয়ে রেল স্টেশনে নামার পর তাকে ঘিরে সন্দেহ ছড়িয়ে পড়ে। একদিকে বিহারীদের সন্দেহ এবং অন্যদিকে ক্যাপ্টেন মজার বাহিনীর সন্দেহ। তাহেরকে ঘিরে জনতার ঔৎসুক্য দেখে সে নিজে নিরাপত্তা নিয়ে ভাবিত হয়। তারপর স্টেশনের প্ল্যাটফর্মে মজাহার ক্যাপ্টেনের সঙ্গে দেখা হলে সে যে এই এলাকার প্রতাপশালী এবং একছত্র আধিপত্য বিস্তারকারী, যাকে মহকুমার হাকিমও তোয়াজ করে, এই বিষয়টি তাহেরকে নিজে খোলাসা করে। এখানে মুক্তিযুদ্ধের কিছু বিষয় উৎকীর্ণ হয়। এলাকার একটি সড়কের নাম কেন শহীদ বরকতুল্লাহ এবং অন্য একটি সড়কের নাম শহীদ আনোয়ার হোসেন রুট করা হয়েছে, এই বার্তাটিও ক্যাপ্টেন তাকে দেয়। জলেশ্বরী রেল স্টেশন থেকে স্কুলে পৌঁছা পর্যন্ত উপন্যাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে যায় এবং লেখকের প্রজ্ঞা, নির্মাণ কৌশল ও নৈপুণ্য সম্পর্কে উপলব্ধি করা যায়। স্টেশন থেকে হোটেলে রাত্রিবাসের জন্য ব্যবস্থা করার মধ্য দিয়ে ক্যাপ্টেনের ক্ষমতাও প্রদর্শিত হয়েছে মালিককে থাপ্পড় মারার মধ্য দিয়ে। চেতনা প্রবাহে গল্পের ভিতরে ঢুকে গেছে আরও কিছু গল্প। প্রতিটি গল্পই মুক্তিযুদ্ধের কষ্টের, যেন কষ্ট ও বেদনা সিক্ত হয়েছে প্রতিটি পাতা। বিপত্নিক তাহের মূলত নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে এবং স্ত্রী বিয়োগের কষ্ট থেকে মুক্ত হতে ঢাকা ছেড়ে দূরের ওই স্কুলে চাকরি নেন। তার বাবাও সেখানে চাকরি করতেন। তার জন্ম এবং বহু বছর আগে তারা সেখানে থাকত। বলা যায় পূর্ব পরিচিত স্থানে তাহের স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে নিজেকে আড়াল করতে চেয়েছেন। স্কুলের পথে যেতে যেতে তার পুরনো অনেক স্মৃতির কথা মনে পড়ে মুক্তিযুদ্ধের অনেক বাস্তব ঘটনার পাশাপাশি স্কুল শিক্ষিকা তার স্ত্রীর করুণ মৃত্যুর কথা। তার স্ত্রী স্কুলে বাংলাদেশের পতাকা উড়ানোর অপরাধে একদিন মিলিটারিরা তার বাসায় হানা দেয় এবং অসুস্থ স্ত্রীকে জেরা করতে এসে তাকে ধর্ষণ করে। তখন তাহের স্ত্রীর জন্য ওষুধ আনতে বাইরে গিয়েছিল, কিন্তু যুদ্ধের সময় ফার্মেসি বন্ধ থাকায় ওষুধ ছাড়াই বাসায় ফিরে এসে দেখে তার স্ত্রী শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জলেশ্বরীতে এসে দেখে যুদ্ধ বিধ্বস্ত পুরনো স্কুল। বিগত 25 বছরেও এই স্কুলের কোনো সংস্কার হয়নি। তাহের এবং ওই স্কুলকে ঘিরেই উপন্যাসের গল্পটি আবর্তিত। অধিকাংশ ক্ষেত্রে তাহেরের জবানিতে মুক্তিযুদ্ধ এবং তখনকার সদ্য স্বাধীন বাংলাদেশের হালচাল বর্ণিত হয়েছে। মফস্বলের স্কুল বলে সেখানে নিজের থাকার জায়গার জন্য চিন্তায় পড়ে গেলে দপ্তরি পড়ান অফিস কক্ষটিকে তার থাকার জন্য ব্যবহার করতে বললে তাহের দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আর কোনো উপায় না থাকাতে স্কুলের অফিসের একটি রুমে থাকতে বাধ্য হয়। খাওয়ার জন্য পেইং গেস্ট হিসেবে পরাণের পরিবারের উপর নির্ভরশীল হতে হয় তাকে। পরাণও তার স্ত্রীর সততা এবং আন্তরিকতার সঙ্গে হেডমাস্টার তাহেরের খাবারের ব্যবস্থা করে। মুক্তিযুদ্ধের সময় ইসলামপন্থী দলগুলো প্রায় সব মৌলানাই ছিল স্বাধীনতার চরম বিরোধী।
প্রায় সব স্কুলের মৌলানা শিক্ষকরা এই দলভুক্ত ছিল, যার প্রমাণ বিভিন্নভাবে পাওয়া যায়। জলেশ্বরী স্কুলের মৌলানা এই কর্মকাণ্ড থেকে মুক্ত ছিলেন না। তার নির্দেশে 11 জন মানুষকে স্কুলে হত্যা করা হয়েছিল, যাদের রক্তের দাগ দেয়ালের বিভিন্ন জায়গায় তাহেরকে দপ্তরি পরাণ দেখায়। অনস্বীকার্য যে মুক্তিযুদ্ধের সময় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা, ছিল পাকিস্তানি মিলিটারি ও রাজাকারদের ক্যাম্প। জলেশ্বরী স্কুলটি এই কলঙ্ক থেকে মুক্ত ছিল না। বিভিন্ন কারণে তখন দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ছিল নাজুক। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফার্নিচার সহ মূল্যবান সামগ্রী চুরি ও লুট হয়েছিল। পাক সেনা এবং রাজাকাররা ধ্বংস করেছে এসব প্রতিষ্ঠান। 9 মাস বন্ধ থাকার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। এরকম একটি স্কুলের বেহাল দশায় হাল ধরার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা জজ সাহেব তাকে নিয়োগ দিয়ে ঢাকা থেকে পাঠান। স্কুলটির 4 জন শিক্ষককে মুক্তিযুদ্ধের সময় হত্যা করাতে স্কুলে ছিল শিক্ষক স্বল্পতা। স্কুলকে ঘিরে নানা রকম রাজনীতিও ছিল। মূলত জলেশ্বরীতে ক্ষমতার বলয়ে ত্রিমুখী দ্বন্দ্ব ছিল। একদিকে মহকুমা প্রশাসক হাকিম, দ্বিতীয় অলিখিত প্রশাসন চালায় ক্যাপ্টেন মজাহার এবং তৃতীয় শক্তি হল এমপি হাফেজ মুক্তার। কেউ কারো চেয়েও কম নয়। মুক্তিযুদ্ধের সময় মজাহার সরকারি চাকরি ছেড়ে এসে জলেশ্বরীতে গেরিলা বাহিনী গঠন করে নিজেই ক্যাপ্টেন সাজে এবং আধিপত্য বিস্তার করে। দেশের প্রচলিত আইন না মেনে নিজেই নিজের আইন কায়েম করা শুরু করে। হাফেজ মুক্তার ক্ষমতাশীল দলের নেতা হিসেবে তার প্রভাব প্রতিপত্তিও কম ছিল না। মহকুমার হাকিম, তারা দুজনের হাতের পুতুল। নরবরে প্রশাসনের দায়িত্ব থেকে হাকিম সাহেব হিমশিম খেতে থাকেন আর আত্মদহনে দগ্ধ হতে থাকেন। একটি ঘটনার মধ্য দিয়ে অনুধাবন করা যায় যে তখনকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল, নৈরাজ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। জলেশ্বরী স্কুলের ছাত্ররা দাবি তুলল নকল করার সুযোগ দিতে হবে, কিন্তু তাহেরের পূর্বে হেডমাস্টার নকল করতে না দেওয়ার জন্য তাকে অপমান করা হয়। হাফিজ মুক্তার ছাত্রদের পক্ষ নিয়ে হেডমাস্টারকে নকল করার সুযোগ দিতে বাধ্য করেন। এরপর ইস্তফা দিয়ে চলে যাওয়ার সময় রেল স্টেশনে ছাত্ররা তাকে অপমান করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। মহকুমা হাকিম শিক্ষককেও সহযোগিতা করেও কোনো লাভ হয়নি। এই সময় ক্যাপ্টেন মজাহার গুলি করে 4 জন ছাত্রকে আহত করে এবং নিজে গিয়ে হেডমাস্টারকে কাউনিয়া রেল স্টেশনে পৌঁছে দিয়ে আসে। ক্যাপ্টেন মূলত ভালো কাজ করার জন্য আত্মনিয়োগ করেছিল, কিন্তু দেশের প্রচলিত আইনকে অমান্য করে নিজের আইন যখন বলবৎ করে নৈরাজ্য সৃষ্টি করে, তখনই দেখা দেয় এলাকায় বিশৃঙ্খলা। ক্যাপ্টেন 2-1টি ভালো কাজ করলেও তার রাজত্ব ছিল খুব ভয়ঙ্কর। প্রতি রাতেই গোলাগুলির আওয়াজে এলাকায় ত্রাসের সৃষ্টি হতো, মানুষ থাকতো আতঙ্কে, মানুষ ছিল খুব অসহায়। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও সাধারণ মানুষের জন্য ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছিল। ক্যাপ্টেন বিশ্বাস করে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধের অনেক বাকি, তাই তাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। তাহেরকে শেষ শোনায় তাত্ত্বিক কথা, যে কথার অর্থ শত্রুদের শেষ করতে হলে অস্ত্র ছাড়া উপায় নেই। গভীর রাতের স্তব্ধতার সঙ্গে মিশে একাকার হয়ে আসে তাহেরের নিঃসঙ্গতার স্তব্ধতা। কখনো সে হাহাকারে ডুবে যায়। যে স্বপ্ন নিয়ে স্কুলের দায়িত্ব গ্রহণ করতে এখানে এসেছে, সেই স্বপ্ন যেন বারবার ভেঙে চুরমার হয়ে যায়। উপন্যাসের শেষের দিকে ক্যাপ্টেনের স্ত্রী হাসনা আসে জলেশ্বরীতে। কাকতালীয়ভাবে মেনে যায় তাহেরের স্ত্রীর নামও ছিল হাসনা। তখন তার স্ত্রীর স্থিতিগুলো তাকে আরও ক্ষতবিক্ষত করতে থাকে। হাসনা যেদিন আসে সেদিন থাকার মতো কোনো স্থান না পাওয়াতে স্কুলের একটি রুমে থাকার ব্যবস্থা করা হয়। নির্জন নিস্তব্ধ রাতে হাসনা ও তাহের দুজন স্কুলের বাসিন্দা। একসময় তাহেরের অবচেতন মনে কামনা বাসনা উসকে ওঠে এবং তখন নিজেকে সংবরণ করার জন্য বারান্দায় বসে রাত কাটায়। ক্যাপ্টেন নৈরাজ্য সৃষ্টি করলেও তার পক্ষে সাধারণ মানুষ ছিল অনেক। চোরাচালান, স্বজনপ্রীতি, দুর্নীতি, ঘুষ ইত্যাদি প্রতিরোধের জন্য তাহেরই তাদের কাছে ছিল দেশপ্রেমিক, যেন রবিনসন ক্রুশো। অনেক অপরাধীকে নিজে বিচার করত,
বিচারক ন্যায়সঙ্গত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিত। অপরাধীদের বিভিন্ন প্রকার শাস্তি দেওয়া হতো। হাসনা যেদিন জলেশ্বরীতে গেল সে রাতে ক্যাপ্টেনকে হাফেজ মোক্তারের দলের লোকেরা হত্যা করে। এই মৃত্যুর সংবাদ হাসনাকে দেওয়ার পর সে নির্বিকার, তার মুখে স্মিত হাসি। হাসনাও ক্রুদ্ধ হয়ে বলে, বাহ, এই তবে স্বাধীনতা, এর জন্যই স্বাধীনতা। উপন্যাসের শেষ পাতায় দুটি বিষয় কাহিনীর বাঁক বদল হয়। একটি হলো স্কুলে বোমা ফাটানোর ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে তাহের অনুমান করে স্কুল ভাঙচুর করার গভীর ষড়যন্ত্র। এই ঘটনার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে স্কুল আদর্শের প্রতীক, আলোর প্রতীক। এই স্কুল ভবিষ্যতের স্বপ্নের প্রতীক। এই আদর্শ, স্বপ্ন ও আলোর প্রতীককে ধ্বংস করতে চাচ্ছে অশুভ শক্তি। এই শক্তির বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে। তারপর দ্বিতীয় ঘটনাটি হলো স্টেশনে ট্রেন হুইসেল দিচ্ছে। স্বাভাবিকভাবেই হাসনার এখান থেকে চলে যাওয়া উচিত। একজন শিক্ষিতা নারী মফস্বলের স্কুলে রাতের নির্জনতায় একজন বেগানা পুরুষের সঙ্গে থাকা মোটেই সমীচীন নয়। তাহের হাসনার হাত ধরে টান দিয়ে বলল, চলুন। কিন্তু হাসনা হাত ছাড়িয়ে আবার পরক্ষণে তাহেরের হাত ধরে বলল, না। হাত ছাড়িয়ে আবার হাত ধরার মধ্য দিয়ে লেখক তাহেরের সঙ্গে হাসনার সহযোদ্ধা হওয়ার ইঙ্গিত দিয়েছেন। একজন বিপত্তিক এবং অন্যজন বিধবা। তাদের নতুন জীবনের সূচনার ইঙ্গিত দিয়েছেন লেখক। দুজনে মিলে আলোর ঘর, আদর্শের প্রতীক, প্রগতির সড়ক নির্মাণ করবেন। উপন্যাসটি এভাবেই শেষ হয়। পরবর্তী আমাদের নতুন ভিডিও শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন।